গল্পের শুরুতে আমরা দেখি জো বাড়ি থেকে বের হয়। তার বাড়ি সমুদ্রের কাছে। সে তার ছোট্ট নৌকায় বসে পাথরগুলো পেরিয়ে গভীর সমুদ্রে চলে যায়। আসলে সে এখানে মাছ ধরতে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর চারদিকে ঘন কুয়াশা ছেয়ে যায়। জো কিছুই দেখতে পায় না, আর তখনই তার নৌকা এক কিছুর সঙ্গে ধাক্কা খায়। জো দেখে তার সামনে একটা পালতোলা নৌকা আছে। ঠিক এই নৌকাই তার নৌকার সঙ্গে ধাক্কা খেল। এই পালতোলা নৌকার নাম এলিয়স। গ্রিক পুরাণ অনুসারে এলিয়স এক দেবতা, যারা বাতাস নিয়ন্ত্রণ করে। যারা সেলবোটে কেউ দেখতে পায় না তারা কোথাও ডাক দেয়, কিন্তু কেউ বাইরে আসে না। তাই সে তার নৌকাকে সেলবোটের সাথে বেঁধে সেলবোটের ভিতরে যায়। সেখানে সে একটা বই আর অনেক জিনিস দেখে, যা নিশ্চিতভাবেই কোনো মানুষের, কিন্তু এই সেলবোটের ভিতরে কোনো মানুষ নেই। সে সেলবোটের রেডিও দিয়ে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার যোগাযোগ হয় না। সে কিছু বুঝতে পারে না যে সেলবোটে যারা ছিল তারা কোথায় চলে গেছে। এমন দামি সেলবোট কোথায় গেল? সমুদ্রে মাঝখানে ফেলে কিভাবে চলে যাওয়া যায়? সে সেলবোটে চারিপাশে ঘুরতে থাকে। তখন দেখতে পায় যে তার ছোট বোট, যা সে সেলবোটের সাথে ভালো করে বেঁধে রেখেছিল, সেটা সেখানে নেই। সেটা গায়েব হয়ে গেছে। সাথে সাথে ঘন কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছে না। সে দূরবীন দিয়ে চারিপাশে তাকায়, কিন্তু তার বোট কোথাও দেখছে না। হঠাৎ সেলবোটের নিচ থেকে একটা আওয়াজ আসে, যা শুনে সে ভয়ে কাঁপতে থাকে, কারণ কিছুক্ষণ আগে সে নিচে গিয়ে চেক করেছিল, যেখানে কেউ ছিল না। আরেকবার নিচে যেতে সে দেখে বোটের দোলানোর কারণে টয়লেটের দরজা নিজে থেকেই খুলে বন্ধ হচ্ছে। সে টয়লেটের দরজা বন্ধ করে ইঞ্জিনের কাছে আসে, জানে এই সেলবোট ছাড়া এখান থেকে বেরোবার আর কোনো রাস্তা নেই। সে ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন স্টার্ট হয় না। সঙ্গে বোটের কম্পাসটাও খারাপ, তাই দিক নির্দেশনা নিয়ে কিছুই বোঝে না। তখন সে একটা ম্যাপ বের করে, নিজের অবস্থান থেকে সঠিক দিক চিহ্নিত করে নেয়। এরপর সে সেলসও খুলে দেয়, যেন বাতাস থেকে এখান থেকে নৌকা এগোতে শুরু করলো। কিন্তু বাতাস এমন ছিল যে নৌকা চারিদিকে ঘুরতে থাকলো। তখন বুঝতে পারল যে কোনো মূল্যে ইঞ্জিন চালু করতে হবে। অনেক ঘন্টা পরিশ্রম করে সে সেল নৌকার ইঞ্জিন চালু করলো, আর এখন নৌকা এগোতে শুরু করলো। সে দূরবীন দিয়ে চারিদিকে তাকাল, কিন্তু দূর দূরান্তে কাউকে দেখল না, আর নিজের নৌকাও দেখতে পেল না। সে রেডিও দিয়ে আবার অন্যদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ হলো না। এখন তাকে সাহায্য চাওয়ার সময়। ওই জন্য সে ট্যাগে আসে, আর যখন সে পিক করছে ঠিক তখন সেল তার সঙ্গে ধাক্কা খায়, যার কারণে সে ঝাঁসটা ঠেলা খায়। সে বোট থেকে নিচে পড়তে যাচ্ছিল, তখনই রেলিং ধরে ফেলে। যদি সে বোট থেকে পড়ে যেত তাহলে সমুদ্রে আটকা পড়ত আর তার মৃত্যু হতো। তাই সে ঠিক করে যে নিচে টয়লেটে গিয়ে পিক করবে, আর সে টয়লেটে গিয়ে পিক করতে থাকে। তখনই দরজাটা নিজে থেকেই লক হয়ে যায়। সে লক খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু লক খুলছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর সে লক খুলতে সক্ষম হয়, কিন্তু দরজাটা এখনও বন্ধ। সে সমুদ্রের মাঝখানে একটা সেলবোটের টয়লেটে আটকে গেছে, তার বাইরে বেরোবার কোনো রাস্তা নেই। তখনই বাইরে থেকে কারো আওয়াজ আসে। আসলে সেটা রেডিওর আওয়াজ। তার রেডিওর সিগন্যাল ধরা পড়েছে, কিন্তু সে জবাব দিতে পারে না, কারণ সে টয়লেটে আটকা। সে অনেক চেষ্টা করে, কিন্তু দরজাটা এখনও খোলে না। ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করা জরুরি। ঠিক তখনই সে ইঞ্জিনের আওয়াজ শোনে। সে টয়লেটের জানালা থেকে বাইরে তাকায়, তখন তার সামনে একটা অনেক বড় কার্গো শিপ আছে। সে শার্ট খুলে তাকে ইশারা করার চেষ্টা করে, কিন্তু ফায়দা হয় না, কারণ ডেকে কেউ নেই যে তার সেলবোটটা দেখতে পারে। সেলবোটটা লাগাতার ওই কার্গো শিপের দিকে এগিয়ে যাচ্ছে, আর খুব শীঘ্রই সেটা ওই কার্গো শিপের সাথে ধাক্কা খাবে, যা পুরোপুরি চিন্তিত করে তোলে। তখন তাকে একটা দড়ি পড়ে, যেটা সে তার সেলবোট থেকে নিচে ফেলে, যাতে দড়িটা সেলবোটের ফ্যানের সাথে আটকে যায় আর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আর ঠিক তেমনটাই হয়। দড়িটা ইঞ্জিনের ফ্যান ব্লেডের সাথে লিপ্ত হয়ে যায়, কিন্তু দড়ির অন্য একটা অংশ, যা ওইটা তার গলায় আটকে থাকে। দড়িটা ক্রমাগত তার গলায় চেপে ধরেছে, আর কেউ যেন কোনোভাবে দড়িটা গলায় থেকে খুলে ফেলার চেষ্টা করছে। দড়িটা তার গলায় এত জোরে চেপে ধরেছে যে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। ঠিক তখনই তার সেলবোটটা কার্গো শিপের সাথে ধাক্কা খায়। এর ফলে ধীরে ধীরে সেলবোটে পানি আসতে শুরু করে। কিছু সময় পর যখন সে চোখ খুলে দেখে কার্গো শিপটা তার আশেপাশে নেই। এর মানে হচ্ছে কার্গো শিপটা তার থেকে অনেক দূরে চলে গেছে। তখনই বাইরে কোথাও কারো পদচাপ শুনতে পায়। একটা আওয়াজ শোনা যায়, যেটা শুনে সে অবাক হয়ে যায়, কারণ সেলবোটটা এত বড় না, আর সে পুরো সেলবোটটা চেক করে ফেলেছিল। সেখানে কেউ ছিল না, তাই মনে হয় এটা তার কল্পনাই।
সবচেয়ে বড় সমস্যা হলো যে সেলবোট এখনও অনেক দ্রুত এগোচ্ছে। যদিও সে দড়ি দিয়ে ইঞ্জিনটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেলবোটের সেল খুলে আছে, তাই বাতাসের কারণে সেটা অনেক দ্রুত চলছে। এখন সে যে কোনোভাবে এই বোটটা থামাতে চায়। এজন্য সে একটা লাঠি দিয়ে সেলের দড়িটা টেনে নিচে নামিয়ে দেয়, যার ফলে সেলবোট থেমে যায় এবং তাড়াতাড়ি সেই দড়িটা নিজেই ছিঁড়ে যায় এবং আবার একবার সেলবোট বাতাসের গতি নিয়ে এগোতে শুরু করে। যে পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে এবং এখন টয়লেটের ভিতরে পানি ভরে যেতে শুরু করে। যখন সে পানি টেস্ট করে তখন বুঝতে পারে এটা সমুদ্রের পানি নয়, কারণ পানি মিষ্টি। যে চিৎকার করে বলে, আমার জানা আছে বাইরে কেউ আছে, তোমাদের সাহায্যের দরকার নেই, আমি নিজেই এখান থেকে বেরিয়ে যেতে পারি। পুরো বিশ্বাস হয়ে গেছে যে বাইরে যে মানুষটা আছে সে ওকে চোর মনে করছে, তাই সে ওকে এখানে বন্দি করেছে। আর এখন টয়লেটে যে পানি থাকে সেটা নিজেরাই নিচে চলে যায়। অনেক ঘন্টা পেরিয়ে যায়, ওকে খুব পিপাসা লাগে, আর একবার আবার পানি ওপরে আসে। কিন্তু এইবার যখন সে পানি চেখে দেখে সেটা মিষ্টি না খারাপ, বরং খারাপ পানি। মানে কার্গো শিপের সঙ্গে ধাক্কা লাগার পর যে সেলবোট ক্ষতিগ্রস্ত হয়েছিল, ওখান থেকে সমুদ্রের পানি সেলবোটের ভিতরে ঢুকতে শুরু করেছে আর ধীরে ধীরে তার লেভেল বাড়তে শুরু করছে। তখনই সে উইন্ডো দিয়ে বাইরে তাকায়, সামনে একটা বিশাল ঝড় আসছে। সেলবোটটা একদম ওদিকে এগিয়ে যাচ্ছে। সে একটা লাঠিতে ব্লেড লাগিয়ে সেলের দড়িটা কাটার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, দড়িটা কাটা যায় না, আর তার হাতও জখম হয়ে যায়। এখন তার সেলবোট ওই ঝড়ের মধ্যে আটকে পড়ে। গোটা রাত এমন করেই কাটে। পরের সকালে চোখ খুলে সে দেখে টয়লেটের মধ্যে পানি অনেক ওপরে উঠছে আর পানি লেভেল ক্রমেই বাড়ছে। দ্রুত না গেলে এখান থেকে বের হওয়া কঠিন হয়ে যাবে। বাইরে গেলে তো তার মৃত্যু নিশ্চিত, তাই যে সম্পূর্ণ জীবন দিয়ে দরজায় লাথি মারতে শুরু করে। এবারে দরজাগুলো খুলে যায়। সে সেলবোর্ডের ওপর ডেকে ওঠে, যা জানে খুব শীঘ্রই সেলবোর্ড ডুবে যাবে। তাই নিজের জীবন বাঁচাতে সে একটা রাফট তৈরি করে, সেটাকে সমুদ্রে ফেলে সে ওই রাফটের ওপর বসে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেলবোট ডুবে না। সে সিদ্ধান্ত নেয় সেলবোটের ওপর গিয়ে তার ইঞ্জিন চালু করবে, যাতে এখান থেকে বেরিয়ে যেতে পারে। প্রথমেই সে সেলবোটের ওপর গিয়ে সব ক্ষতিগ্রস্ত অংশগুলো, যে জায়গা থেকে পানি ঢুকছিল, সেটা সে ঠিক করে। এরপর একটা মোটরের সাহায্যে পানি যা সেলবোটের ভিতরে জমেছিল সেটা বাইরে ফেলে দিতে শুরু করে। সাথে সাথে সে সেলসগুলোও ঠিক করে। তারপর সে রেডিও দিয়ে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার যোগাযোগ হয় না। সে জানে যে কোনো মূল্যে এই সেলবোট নিয়ে তীরের কাছে পৌঁছাতে হবে, না হলে সে এখানেই ক্ষুধা পিপাসায় মারা যাবে। ঠিক তখনই তার সামনে খুব কাছেই একটা কার্গো শিপ দেখা যায়, যা সে রাফট বানিয়েছিল। সে ওদিকে এগোতে থাকে। জো শুরু করে এগোতে খুব খুশি হয়, কারণ একবার সে জাহাজে পৌঁছে গেলেই তার জীবন বাঁচবে। কিন্তু ঠিক তখনই সেলবোট নিজে থেকেই চালু হয়ে যায় আর জাহাজের দিকে এগোতে থাকে। জো দেখে সেলবোট তার দিকে আসছে, তাই তার জীবন বাঁচাতে র্যাফট থেকে লাফিয়ে পড়তে হয়। সেলবোট তার র্যাফটের 2 টুকরো করে দেয়, আর এখন জো পুরোপুরি ভয় পেয়ে গেছে। সে আর সেলবোটের ওপর উঠতে চায় না, কারণ বুঝে গেছে এটা কোনো সাধারণ সেলবোট না, এটা একটা রহস্য যার সম্পর্কে তার কিছুই জানা নেই। সেলবোটের সেলগুলো পুরোপুরি ওপরে থাকে, তার ইঞ্জিনও চালু থাকে না, তবুও সেটা চলে এসে তার দিকে চলে আসে। আর এখন সেলবোট নিজেরাই তার কাছেই থেমে থাকে, কারণ সেলবা চায় যে একবার যারা ওপরে উঠে গেছে তারা আর নিচে নেমে না যায়, কিন্তু যারা ওপরে যেতে চায় না তারা সমুদ্রে থেকেই থাকে। কিন্তু তখনই তার নজরে আসে যে তার চারপাশে একটা বড় মাছ চলে এসেছে। সে মনে করে এটা শার্ক। তবে ভাগ্য ভালো যে এটা শার্ক নয়, বরং ডলফিন, যারা মানুষকে কোনো ক্ষতি করে না। এখন পানি অনেক ঠান্ডা। জো খুব ঠান্ডা অনুভব করছিল, আর ঠিক তখনই সেলবোটটা তার কাছে চলে আসে, যেন সেলবোট তাকে বলছে তুমি ওপরে চলে এসো। বাধ্য হয়ে জো সেলবোটের ভেতরে ঢুকতে হয়, কারণ যদি সে পুরো রাত জলে থাকে তাহলে তার হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে, যা তার মৃত্যুর কারণ হতে পারে। জো বোটের ভেতরে ঢুকে ঘুমিয়ে পড়ে। পরের সকাল যখন সে ঘুম থেকে ওঠে তখন দেখে বোটের দরজা নিজে থেকেই লক হয়ে গেছে, অর্থাৎ সে বাইরে বেরোতে পারছে না।
তখন সে টয়লেটের ভিতর চোখ বুলায়, যেখানে টয়লেটের ওপরে একটা ছোট্ট ঢাকনা লাগানো ছিল। সে ঢাকনাটা খুলে দেয়। তখন সে দেখছে এখান থেকে ওপরে যাওয়ার রাস্তা আছে। এখন সে সেই জায়গা থেকে ওপরে ওঠার চেষ্টা করে, যেখানে তাকে একটি ছুরি পাওয়া যায়। এখানে কিছু খাবারের জিনিসপত্রও থাকে, যা দেখে বুঝতে পারে কেউ এখানে লুকিয়েছিল। এখন সে ওপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু তখনই ছোট্ট একটা কভার নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এর মানে হলো আবারও ছোট্ট এই জায়গায় আটকে গেছে। পাশাপাশি সেলবোটটা খুব দ্রুত চলছে, জোরে জোরে চিৎকার করতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি। আর নিজেরাই সেলবোট পরের মুহূর্তে থেমে যায়, সব দরজাও খুলে যায়। যে ব্যক্তি সেলবোট থেকে বের হয় সে দেখে যে সে একটি দ্বীপের কাছে একটা টাউনে এসেছে, যেটা এখন পরিত্যক্ত শহর, এখানে কেউ থাকে না। সে সেই টাউনটা ঘুরতে শুরু করে। এখানে কেবল ফাঁকা ভবনগুলো আছে। আর ঠিক তখনই সে ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। সে দেখে সেলবোট নিজেই স্টার্ট হয়ে এখান থেকে যাচ্ছে। সে বুঝতে পারে এটা কোনো বুদ্ধিমান বা অতি প্রাকৃত শক্তিসম্পন্ন সেলবোট, যার মধ্যে সে আটকা পড়েছিল। আর কয়েক মুহূর্তের মধ্যে সেই সেলবোট তার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। এখন সে সেই ধারে আসে যেখানে সে দেখে তার সেই নৌকা, যার ওপর সে ফিশিং করতে গিয়েছিল, যেই নৌকাটাকে সে সেলবোটের সঙ্গে বেঁধে রেখেছিল। নৌকাটা আবারও ধারে দাঁড়িয়ে আছে এবং এখন আমাদের এখানে টাউনে অনেক মানুষও দেখা যায়। আসলে এটা সেই টাউন, সেই স্থান যেখান থেকে সে তার যাত্রা শুরু করেছিল। ঠিক তখনই পাথরের ফাঁকে থেকে আমরা সমুদ্রের মাঝখানে সেই সেলবোটটি দেখতে পাই, যার ভিতরে সে আটকে গিয়েছিল। অর্থাৎ এখন সে আবার তার যাত্রা শুরু করবে এবং আবার সেই সেলবোটের ভেতরে আটকে পড়বে। সে একটা লুপে আটকা পড়েছে, যা হয়তো বের করে ফেলা খুব কঠিন। অথবা হতে পারে এটা এমন একটা সেলবোট যা ভিতরে মানুষদের ফাঁদে ফেলে মার দেয়। কিন্তু যিনি ওই সেলবোটের মেরামত করেছিলেন, তার ইঞ্জিন ঠিক করেছিলেন, তাই সেলবোট তাকে মেরেনি আর আবার তীরে ফিরে নিয়ে এসেছে। তাহলে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সিনের সাথে এই মুভির শেষ হয়। পরের গল্প কোন মুভি নিয়ে শুনতে চাইবেন নিচে কমেন্টসে জানাবেন, কারণ আমি আপনার কমেন্ট পড়ব আর আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাবো। সব সময় আপনারা ফিলস বাই আরিয়ানের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।